কথাটা বলে মুনিয়া সামান্য হাসলো, যেন হাসি দিতে কষ্ট হচ্ছে। শায়লাও প্রতি উত্তরে হাসলো। গিফট কেনার টাকা পেলে কোথায়? রিদওয়ান দিল? আচমকা এমন প্রশ্নে শায়লা চমকিত। সে রক্তশূন্য দৃষ্টিতে রেদওয়ানকে দেখল। শায়লার এমন অবস্থা দেখে রেদওয়ান রেগে গেল, বোনের উপর চেঁচিয়ে উঠল। এসব কি ধরনের কথা আপা? ও মা, কি ভুল বললাম? ও সবার জন্য উপহার কিনে এনেছে। ও ছাত্রী মানুষ, এতগুলো টাকা কোথা থেকে পেলো জানতে চাইবে না? না, চাইবি না, এটা অভদ্রতা। শায়লাকে কথা বলার সুযোগই দিচ্ছে না রেদওয়ান। মুনিয়া তার ছেলের হাসি দিল। বাহ, তোর কাছ থেকে এখন ভদ্রতা শিখতে হবে। দারুণ বললি। রেদওয়ান ভীষণ রেগে বলল, আপা, কাউকে অপমান করার শিক্ষা কোত্থেকে পেয়েছিস বলতো? আমি অবাক হয়ে যাচ্ছি তোকে দেখে। মুনিয়া একরোখা স্বরে বলে উঠল, আমিও অবাক হচ্ছি তোকে দেখে। এই, তুই না বিয়েতে রাজি ছিলি না? 6 মাস তো বউয়ের খবরও নিসনি। হুট করে এত ভালোবাসা উঠছে কেন? বউয়ের প্রতি ভালোবাসা উঠলে উঠবে নাকি পর্বের প্রতি ভালোবাসা উঠলে উঠবে? রেদওয়ান চেঁচিয়ে উঠল। শায়লার কাঁদো কাঁদো হাল, দুই ভাই বোনের অবস্থা দেখো। ভীষণ অপমান লাগছে তার। কতটা শখ করে শাড়ি পরে অনুষ্ঠানে এসেছিল, আজ অথচ কি হয়ে গেল। সে কম্পিত কণ্ঠে অনুরোধ করল, প্লিজ তোমরা থামো না, এরকম কেন করছো? মুনিয়া চেঁচিয়ে উঠল, তুমি চুপ করো, সব তোমার জন্য হয়েছে। গ্রামের মেয়ে মানে পেচুক। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না, অথচ আমার ভাইয়ের মাথা খেয়ে বসে আছো। শায়লা অপমানে নীল হলো। এরকম আচমকা আক্রমণে দিশেহারা হয়ে সে কাঁদছে। মুখ দিয়ে একটা কথাও এলো না। ওদের চেঁচামেচিতে জাকিয়া আর ওয়াহেদ ছুটে এলো। জাকিয়া তিনজনের উপর তীক্ষ্ণ নজর বুলিয়ে জানতে চাইল, কি হয়েছে মুনিয়া? রিদওয়ান চেঁচাচ্ছে কেন? মুনিয়া ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। সে আমার সাথে কি পরিমাণ অভদ্রতা করলো আজ আমি ভাবতেও পারছি না। ওয়াহেদ রেদওয়ানের দিকে তাকালো। কি হয়েছে ঋতু? মুনিয়া কি করেছে? রাগে রেদওয়ানের মুখ চোখ লাল। সে ওয়াহেদের দিকে তাকিয়ে বলল, সেটা তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো বাবা। আমার বোন যে মানুষকে সম্মান দিতে পারে না তা আজ জানলাম আমি, এবং জেনে আমি ভীষণ কষ্ট পেলাম। ওয়াহেদকে হতবিহ্বল দেখায়। রেদওয়ান সর্বদা শান্তশিষ্ট, কখনো রেগে যায় না। এর আগে একবার রেদওয়ানের এমন রাগ দেখেছিল, নিশ্চয়ই মুনিয়া সাংঘাতিক কিছু করেছে। ওয়াহেদ বেশ কড়া গলায় মুনিয়াকে বলল, তুই কিছু বলেছিস ওদের? কি বলেছিস? কেন রেগে গেল ওরা? বাবার কণ্ঠ শুনে ভয় পেল মুনিয়া। বাবা সহজে রাগে না, তবে রাগলে ভয়ঙ্কর হয়ে ওঠে। মুনিয়া ভয় পেয়ে গেল। কি বলবে বাবাকে? পুরো ঘটনা শুনলে বাবা কি করবে তাকে? দোষ তো আসলে তারই। মুনিয়া আমতামতা করে শায়লার দিকে তাকালো। দুজনার চোখাচোখি হলো। শায়লার মুখে ঘন মেঘের ছায়া, চোখ দুটো জলে টইটম্বুর হয়ে আছে। যখন তখন বৃষ্টি নামবে। নিজেকে সামলে নিতে সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগ হাতে নিয়ে ছুটে বেরিয়ে গেল। ঘরে উপস্থিত সকলেই হতভাগ। রেদওয়ান রাগে চৈতন্য হারিয়ে বলে বসলো, আজ যা করলি খুব খারাপ কাজ করলি আপা। আজ থেকে চিরদিনের জন্য তুই আমার নজরে ছোট হয়ে গেলি, আর তোর সাথে সম্পর্কটাও আর আগের মতো রইল না। আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো বোন আছে। ভালো থাকিস। বলে রিদান আর বসে থাকলো না। শায়লার মতোই ছুটে বেরিয়ে এলো বাড়ি থেকে। অস্থির হয়ে আশেপাশে তাকালো। শায়লা কোথায় গেল? মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ভীষণ আত্ম অভিমানী মেয়ে, স্বাভিমানে আবার কোনো দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে। ভাবনা মাথায় আসতেই ভয়ে বুক কাঁপে রেদনের। এমন কিছু হলে কি জবাব দেবে রুবিনাকে? চিন্তায় রেদন ঘামতে শুরু করে। রেদন চলে যাওয়ার পরে ওয়াহেদ ক্রুদ্ধ হয়ে মুনিয়াকে দেখলো। শীতল গলায় জানতে চাইল, তুই শায়লাকে কি বলেছিস মুনিয়া? সত্যি করে বল। মুনিয়া ঢোক গিলল, মায়ের দিকে তাকালো। জাকিয়া এগিয়ে এলো। তুমি ওকে এত জোর করছোই বা কেন? যেটাই বলুক মেয়েটার এত রিয়্যাক্ট করার কি দরকার? ওয়াহেদের তীব্র বিতৃষ্ণা নিয়ে জাকিয়াকে বলল, বাবা শখ করে রিদওয়ানকে বিয়ে দিয়েছে নিজের পছন্দের মেয়ের সাথে। মেয়েটা ভালো ভদ্র, অথচ তোমরা সেই মেয়েটাকে নানাভাবে হেনস্থা করছো। কি চাইছো তোমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি। জাকিয়া বিস্মিত হওয়ার ভান করলো। কি চাইছি? অভিনয় করো না জাকিয়া, অন্তত আমার সাথে অভিনয় করো না। ওয়াহেদের চাচালো দৃষ্টি জাকিয়াকে দমাতে পারল না। সে মুখটা দুঃখী দুঃখী করে বলল, এখানে অভিনয়ের কি দেখলে? তাছাড়া সেই দিনের আশা একটা মেয়ের জন্য তুমি তোমার বউ আর মেয়েকে কথা শোনাচ্ছ? মেয়েটা তোমার এত আপন আর আমরা কেউ না? ওয়াহেদ বিরক্তির চরম সীমায় পৌঁছে উত্তর করলো, মেয়ে তো তোমার ছোট ছেলের বউ। মেয়েটার কথা না ভাবলে অন্তত রিদওয়ানের কথাটা ভাবো। স্পষ্ট বুঝতে পারছি রিদওয়ান মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে। জাকিয়া ফুঁসে ওঠে, সব তোমার বাবার চাল। ইচ্ছে করে ওকে ডেকে নিয়ে মেয়ের সাথে জোর করে ভাব জমানোর চেষ্টা করছে। আর কত জাকিয়া, বাবার প্রতি আর কত অভিযোগ দিল তোমার অন্তর শান্ত হবে?
আমি বুঝে পাই না বাবার প্রতি কেন এত রাগ তোমার? বুড়ো একজন মানুষ শেষ বয়সে এসে একটা ইচ্ছে পূরণ করেছে, তাতে কেন তোমার গা জ্বলছে? ওয়াহেদ ধৈর্যহারা হয়ে গেল। জাকিয়া ওয়াহেদের দিকে তাকিয়ে বলল, কারণ ইচ্ছে পূরণ হলো আমার ছেলে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এবার যেন ওয়াহেদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তুমি মা না আর কিছু? দেখতে পাচ্ছ না যে রিদওয়ান মেয়ে সহ্য করতে পারতো না, সে শায়লার প্রতি কতটা দায়িত্ববান? ধীরে ধীরে ছেলেটা স্বাভাবিক হচ্ছে, তবুও তোমার শায়লাকে ভালো লাগছে না, শুধুমাত্র বাবার পছন্দ বলে? তোমার ঈর্ষার লেভেল দেখে খারাপ লাগছে জাকিয়া, এত ঈর্ষা ভালো না। তোমার এই ব্যবহারে আমার ছেলেটা না কষ্ট পায়। ওয়াহেদ এবার মুনিয়ার দিকে তাকালো। তুমি নিশ্চয়ই মেয়েটার আত্মসম্মানে আঘাত করেছো, তা না হলে ও চলে যেত। খুব খারাপ কাজ করেছো মুনিয়া। ও এমনিতে এ বাড়িতে আসতে চায় না, অনেক রিকোয়েস্ট করে এনেছিলাম, অথচ তুমি আমার মান রাখলে না। তুমি হয়তো জানো না মেয়েটা কতটা ভালো ছাত্রী, নিজের পড়ার খরচ নিজে ম্যানেজ করেছে। রিদওয়ান বা অন্য কারো টাকা ও ছুঁয়েও দেখবে না। মুনিয়া আমতা আমতা করে, আমি তো কেবল জানতে চেয়েছি এত গিফট করার টাকা সে পেল কোথায়। ওয়াহেদ হতাশ চোখে মুনিয়ার দিকে তাকালো। অনেকগুলো টিউশনি করায়, শপিং এর জন্য অন্যের টাকা কেন লাগবে ওর? নেওয়ার হলে তো ওর বাবার টাকাই নিত। ওর বাবা ওদের প্রচুর টাকার অফার দেয়, কিন্তু ওরা সবই না ওদের বাবাকে প্রত্যাখ্যান করে। ওয়াহেদ থেমে লম্বা শ্বাস নিয়ে বলল, একটা কথা পরিষ্কার করে বলে দিই, তোমরাও কান খুলে শুনে নাও। তোমাদের সবার কাছে অনুরোধ, দয়া করে শায়লার পেছনে লাগবে না। শায়লা এ বাড়ির বউ, এটা মেনে নাও তোমরা। বাবার বন্ধুর মেয়ে এ বাড়িতে সসম্মানে থাকবে। এটুকু যদি তোমাদের ভালো না লাগে, আমি চলে যাবো এ বাড়ি থেকে। সারা জীবন বাবার জন্য কিছু করি, এখনো মানুষটাকে এতটুকু শান্তি যদি দিতে না পারি, তাহলে ছেলে হিসেবে ব্যর্থতা আমার। আমি সে ব্যর্থতা মেনে নিয়ে সরে যাব তোমাদের জীবন থেকে। কল্লোল এবার কথা বলে। এসব কি কথা বাবা? মুনিয়ার সাথে সাথে তুমিও বাচ্চা হয়ে গেলে নাকি? শায়লাকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই, মেয়েটা ভালো, রিদওয়ান ভালো থাকবে ওর সাথে। ওয়াহেদ মাথা নাড়ে। তোমরা মেনে নিলেও তোমাদের মায়ের আপত্তি আছে। সে নানাভাবে শায়লাকে হেয় করার চেষ্টা করে, এটা দেখোনি? পল্লবী আর মালিহা দৃষ্টি বিনিময় করলো। দুজনেই চুপ করে থাকলো। বউ তো তারাও, তাই এই আলোচনায় যেতে চায় না। জাকিয়া ঠোঁট কামড়ে রাগ নিয়ন্ত্রণ করে। মুনিয়া উঠে দাঁড়ালো। আমি তাহলে যাই। যাও, অনুষ্ঠান তো পণ্ড, তবে খাবার আছে, খেয়ে যাও। আর ও বাড়ির সবার জন্য নিয়ে যাও। মুনিয়া ঠোঁট বাঁকালো। লাগবে না। ওয়াহেদ ভুরুকুচকে বলল, লাগবে না কেন? বড় বৌমা মুনিয়ার খাবার দিয়ে দাও। জি বাবা। পল্লবী উত্তর দিল। ওয়াহেদ পুনরায় মেয়ের দিকে তাকিয়ে বলল, আর মুনিয়া শোন, কথাবার্তার সংযমে পরিচয় দাও। অকারণে কাউকে কষ্ট দেওয়া ভালো কথা নয় মা। তুমি কাউকে কষ্ট দিলে সেই কষ্ট কাল তোমার জীবনও ফেরত আসবে, ধরে নিও। তাই আগে থেকে সাবধান হও। জাকিয়া তেতে উঠল। কেমন বাপ তুমি, মেয়ের কষ্টের কামনা করছো? ওয়াহেদ হতাশ চোখে জাকিয়াকে দেখলো, তারপর ধীর পদক্ষেপে নিজের কামরায় চলে গেল। যারা নেতিবাচক মনোভাব পোষণ করে তাদের বোঝানো বড্ড কঠিন কাজ। ওয়াহেদ বেশ চিন্তিত হলো। শায়লা আর রেদনের সম্পর্কটা শুরু হতেই শেষ না হয়ে যায়। এলোমেলো হাঁটছিল শায়লা, জলে ভেজা ঝাপসা চোখে, সামনে কিছুই দেখতে পাচ্ছে না। আজকের আগে নিজেকে এত ভাঙাচোরা আর লাগেনি আগে। সে সম্পর্কে জড়াতে চায়নি, সেই সম্পর্ক থেকে এমন অপমান কে মেনে নেবে? দাদার উপর শায়লার পুরনো রাগটা ফেরত এলো। আরো জোরে জোরে হাঁটতে থাকে সে। নয়ন দুটো থেকে অবিরাম জলের ফোয়ারা বয়ে চলেছে। খুব ইচ্ছে করছে দাদাজানকে ফোন করে বলতে, বিয়েটা কেন দিলে? অপমান করার জন্য? মানুষের কটু কথা কি কম শুনেছে জীবনে? নতুন করে কেন আরো কিছু মানুষকে জুটিয়ে দিল? ভাবতে ভাবতে হঠাৎ ইটের টুকরোতে হোঁচট খেয়ে পড়ে গেল শায়লা। ভীষণ ব্যথা পেল হাঁটুতে। দাঁতে দাঁত চেপে অনেক কষ্টে উঠে দাঁড়াতেই টের পেল পায়ের পাতায় কয়েক ফোঁটা রক্ত পড়ল। ভয় পেয়ে শাড়িটা হাঁটু বরাবর চেপে ধরতেই কাপড় ভিজে গেল রক্তে। ভীষণ জ্বলছে হাঁটুর জায়গাটা। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল শায়লা। এই শারীরিক ব্যথা তুচ্ছ কিছুক্ষণ আগে পাওয়া মানসিক আঘাতের কাছে। শায়লা কাপড়ে লেগে থাকা ময়লা ছেড়ে পুনরায় হাঁটতে শুরু করে। পায়ের ব্যথায় কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। চোখ দুটো মুছছে বারবার। শায়লা থামো প্লিজ, কোথায় যাচ্ছ? চমকে পিছু ফিরে শায়লা। পেছনে ফিরে রেদনকে দেখতে পেল। শায়লার পেছনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে ছেলেটা। কিছুক্ষণ আগের ঘটনার সমস্ত রাগ গিয়ে পড়ল রেদনের উপর। সে চেঁচিয়ে উঠল, জাহান্নামে যাচ্ছি, যাবেন? চলুন একসাথে যাই। রেদন হস্তচকিত হলো। শায়লার মেজাজ হালকা করার চেষ্টায় উত্তর দিল, স্ত্রী যেখানে যাবে স্বামীর তো বাধ্য হয়ে সেখানেই যেতে হবে, কি আর করার, চল যাই জাহান্নামে। শায়লার রাগ পড়ল না তাতে। সে চোখ দিয়ে রেদনকে ঝলসে দিতে চাইল। পান করছেন? আমাকে হেনস্থা হতে দেখে খুব মজা লাগছে আপনার, তাই না? রেদন ব্যথিত নয়নে তাকালো। এই বুঝলে আমাকে? এতক্ষণ কি আমি কিছু করেছি, কিছু বলেছি তোমাকে? আমার উপর রাগ দেখাচ্ছ কেন? শায়লা একটুও না দমে উত্তর দিল, এত ভালো সাজতে হবে না, আপনারা বড় লোকগুলো সবাই এক।
নিজেদের বাদে বাকি সবাইকে দুলোকানো মনে করে উড়িয়ে দিতে চান আপনারা। আমার সামনে আর ভং ধরে থাকতে হবে না আপনার, আপনাদের চেনা শেষ আমার। রেদন কোমল কণ্ঠে বলল। একজনের রাগ আরেকজনের দেখানো কি ভালো? শায়লা প্লিজ ওদের জন্য নিজেকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না। শায়লা গা ঝাড়া দিল। এসব মন ভোলানো কথা বলবেন না প্লিজ, কোনো কথাতেই আমি আর পড়ছি না। আমি তো আসতে চাই না আপনাদের বাড়িতে, বারবার নিজেরা ডেকে এনে অপমান কেন করেন? কি দোষ আমার? আমি কি আপনাকে জোর করে বিয়ে করেছি, নাকি আপনার পরিবারকে বাধ্য করেছি? কেন তারা এমন করে আমার সাথে? রেদন চুপ করে রইল। শায়লার অভিযোগ সত্য, তাই অভিযোগ খণ্ডনের কোনো চেষ্টা করে না সে। রেদন একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ে, শায়লাকে ডাকলো। চলো ক্যাম্পাসে ফিরি। শায়লা মাথা নাড়ালো। আপনি জান আমি যাবো না আপনার সাথে। অকারণ জেদ কেন করছো শায়লা? এতক্ষণ যা বলেছো শুনেছি, তাই বলে যা খুশি তাই করবে? শায়লা গোয়ারের মতো উত্তর দিল। হ্যাঁ করবো, কি করবেন আপনি? রেদন শান্ত নজরে শায়লাকে দেখলো। মাকে ফোন করে বলবো তার মেয়েকে ঠিক মতো মানুষ করতে পারেনি, সে স্বামীর কথা শোনে না, বেয়াদব। মায়ের কথা শুনে শায়লা চুপ করে গেল। মেজাজ ভীষণ খারাপ হলেও জবাব দিল না কোনো। চুপচাপ এসে রেদনের পাশে বসলো। রিক্সা চলতে শুরু করলো। শায়লা অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। রেদন ওকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। মাঝে মাঝে অবাক হয়ে নিজেকে দেখে, কেন সেই মেয়েটাকে নিয়ে এত ভাবে? এমন কি আছে মেয়েটার মধ্যে? কেন মেয়েটার জন্য কিছু করতে ভালো লাগে তার? মেয়েটার মন খারাপ দেখলে কেন বুকের মাঝে হাহাকার হয়? পৃথিবী ওলটপালট করে দিতে মন চায়। অনেক ভেবে উত্তর পায় না রেদন। এই যেমন এই মুহূর্তে মেয়েটার বাচ্চাদের মতো ফুফিয়ে রাখা অভিমানটি মুখটা দেখে আদর করে দিতে মন চাইছে। বলতে ইচ্ছে করছে, পৃথিবী যে যাই বলুক, আমি তো জানি তুমি কেমন, তাই কারো কথায় কিছু মনে করো না মেয়ে। আমি তোমাকে বিশ্বাস করি ভীষণভাবে। নিজের মনের ভাবনা নিজেই চমকে উঠল রেদন। এসব কি ভাবছে সে? শায়লা জানলে কি ভাববে? বেচারি তাকে বিশ্বাস করে, করুক, আমি তো বিশ্বাস ভাঙছি না। আমি কেবল ওর ভাঙা মনটা জোড়া দিয়ে ওকে ভালোভাবে বাঁচতে শেখাচ্ছি। রেদন নিজেকে প্রবোধ দিল। সে আলতোভাবে শায়লার হাতে হাত রাখলো। রাগ করে না বউ, আমি আছি তো পাশে। রেদনের কাতর গলায় বলা বাক্যে এমন কিছু ছিল যে শায়লা চমকে উঠে তার দিকে তাকালো। রেদনের চোখ দুটোতে রাজ্যের অনুভূতি জমা হয়েছে। ঠিক কি বলতে চাইছে ওর গভীর দুই নয়ন অবধ শায়লা বুঝল না। তবে ওর অভিমান খানিকটা হালকা হলো। বুকের মধ্যে কষ্টের অনুভূতিতে কিছুটা প্রলেপ পড়ল বুঝি। অনেকটা সময় দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। বিব্রত হয়ে শায়লা নজর ফিরিয়ে নিল। তার দৃষ্টি সোজা সামনের রাস্তায়। সেদিকে তাকিয়ে থেকে সে মৃদুস্বরে বলল। কি বললেন? বউ এত সহজে মেনে নিলেন? আপনি আমায় দয়া করছেন না তো রিদওয়ান? আপনার দাদাজানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে আমাদের সম্পর্ককে নাম দিচ্ছেন না তো? কয়েক বছর পরে আবার দেখা যাবে লাইফ পার্টনার হিসেবে আমাকে অযোগ্য লাগবে আপনার। এই যে আগে ভাগে বলে দেওয়াই ভালো। আমি মেনে নিব রিদওয়ান, কিন্তু এখন এইসব বলে পরে আমাকে মাঝ রাস্তায় একা ফেলে যাবেন তা সহ্য করতে পারবো না আমি। বলে পুনরায় রেদনের দিকে তাকিয়ে তাকালো শায়লা। একসাথে এতগুলো কথা রেদনের হজম হলো না ঠিক। সে সহসায় দেওয়ার মতো কোনো জবাব খুঁজে পেল না। কিছুক্ষণ ভাবলো, ভেবে খানিক বাদে বলল। জীবনকে সহজভাবে দেখা যায় না শায়লা। আমার কোন ব্যবহারটা তোমার কাছে করুণা মনে হলো বলো তো? সবই। এই যে আমার চাইতে বেশি আমার পরিবারের চিন্তা করা, আমার জন্য দায়িত্ব পালন করা, সবই করুণা মনে হয়। মনে হয় আপনি দাদাজানের আদেশ পালন করছেন কেবল, তাকে খুশি করতেই এত কিছু করছেন আপনি। রেদন শায়লার কোমল মুখাবরণ দেখল কিয়ৎকাল। অনেকটা ভাবুক মানুষের মতো বলল। আমরা মানুষরা বড্ড আজব বুঝলে। মন এরকম চায়, মস্তিষ্ক চায় আরেক রকম। মন আর মস্তিষ্কের চাওয়া পাওয়া বেশিরভাগ সময় সাংঘর্ষিক। আমাদের মন চায় স্বাধীনভাবে বাঁচতে, অথচ মস্তিষ্ক নিয়মে আবদ্ধ। ছোটবেলা থেকে যা আমাদের মগজে ঢুকিয়ে দেয়া হয়, আমরা জ্ঞানে অজ্ঞানে সে সবই মেনে চলি। সামাজিক রীতিনীতি, পারিবারিক শিক্ষা সব মিলিয়ে আমাদের মন আর মগজ সবসময় একটা যুদ্ধের ময়দান। এন্ড গেস হোয়াট? বিজয়ী কে হয় জানো? আমাদের মগজ। মগজের কথা অনুযায়ী চলতে চলতে আমরা একসময় বিশ্বাস করতে শুরু করি আমরা যা করছি তা আমাদের মন চাইছে বলে করছি। আমরা আসলে নিয়মে চলে অভ্যস্ত। মুখে যত যাই বলি না কেন, মন চায় কারণ নিয়মের বেড়া জালে জীবনটা নির্ঝঞ্ঝাট কাটুক। যতই দাদাজানের চাওয়া হোক না কেন, এই চাওয়া অনুযায়ী চলতে ভালো লাগছে আমার। শায়লা ফোঁস করে শ্বাস ছাড়ে। আপনার এত কঠিন কথা আমি বুঝি না রিদওয়ান। সত্যি বলতে এত সহজে আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে আমাদের সম্পর্কটাকে আরো সময় দেওয়া উচিত। শুধু দাদুদের কথায় ভরসা করা উচিত হবে না। আমি নিজেকে কোনো একটা পর্যায়ে না নিয়ে অন্য কিছু ভাবতে পারছি না আসলে। জীবনের এই টালমাটাল পরিস্থিতিতে কেউ আমাকে সামান্য খোঁচা দিলেও না আমার মান সম্মানের ঘরে টান পড়ে। আমি মেনে নিতে পারি না।
রেদন নরম করে হাসলো। আপুর কথা শুনে এটা মনে হলো। হুম, নতুন করে বুঝতে পারলাম লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। আমার মনে হয় কি জানেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে 50-50। অবস্থান, যোগ্যতা সব মিলিয়ে দুজন দুজনের পরিপূরক হবে। একজন 20 আরেকজন 80, এমন সম্পর্ক নিয়ে সন্দিহান আমি। আমাদের সম্পর্কটা হচ্ছে ওই 80 আর 20, মাঝে 60-এর গ্যাপ পূরণ করতে না পারলে ভবিষ্যতে ভীষণ সমস্যা। যেহেতু আমি 20, আরো 30 নাম্বার আমায় যোগ করতে হবে। রেদন এবার হেসে দিল। আমাকে তাহলে 30 নাম্বার কমাতে হবে, কিন্তু কিভাবে কমাবো? শায়লা ঠোঁট কামড়ে ধরল। বোঝার চেষ্টা করলো রেদন ওর কথাগুলোকে মজা করে উড়িয়ে দিচ্ছে কিনা। ও মৃদুস্বরে প্রতিবাদ করলো। ঠিক তা বলিনি, তবে যদি প্রয়োজন পড়ে তাহলে কমাবেন। কিভাবে কমাবেন আমি জানি না। আমার জন্য আপনার 80 হওয়ার দরকার নেই, 50 হলেই চলবে। এত পুঙ্খানুপুঙ্খ ভাবে কি জীবন চলে? জীবন তো কোনো অঙ্ক না শায়লা, যে হিসেব মিলতেই হবে। 2-2 4 হলে ভালো, তবে না হলে তো ক্ষতি নাই। এটা মেনে নিলে চলার পথ সহজ হবে। রেদনকে এবার কিছুটা উদাস দেখায়। শায়লা জবাব দিল না কোনো। ওর আসলে ভালো লাগছে না। খুব ভালো মতোই জানে রেদনের কথাগুলো ওর মতো বাবাহীন পরিবারে মেয়ের জন্য কেবল তত্ত্বকথা। অন্তত এই মুহূর্তে তেমনই মনে হলো ওর কাছে। রেদন ওর মনের হাল বুঝে ওর আচমকা ওর হাতটা ধরল। চমকে উঠল শায়লা। হাতটা ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু রেদন ছাড়লো না। জলদ গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার হাত ধরার অধিকার নেই আমার? এমন করছো কেন? আমার সাথে এক রুমে থাকতে পারো, অথচ হাত ধরলে দোষ। শায়লা শান্ত হয়ে গেল। এক রুমে থাকলেও রেদনের আগে কখনো কাছাকাছি আসা দূর হাত ধরারও চেষ্টা করেনি। সে কথা মনে পড়ে কথা বাড়ায় না শায়লা। মন ভালো থাকলে হয়তো স্পর্শে শিহরিত হতো, কিন্তু এখন কোনো অনুভূতি এলো না। রেদন কোমল কণ্ঠে শায়লাকে প্রবোধ দিল, শোনো শায়লা, যে যাই বলুক, মার্কিং এ তুমি 30 পাও কি 50, তুমি আমার স্ত্রী। আর এটা কখনো মিথ্যা হয়ে যাবে না। আমি জানি তোমার স্বপ্ন ছিল জীবনে কিছু করা, নিজের একটা পরিচয় তৈরি করা। কোনোটাতে আমার আপত্তি নেই, কিন্তু বারবার আমাদের সম্পর্কটা প্রশ্নবিদ্ধ করবে না। যে সম্পর্ক ঠিকঠাক শুরু হয়নি তার শেষ হওয়ার কথা বারবার বলাটা অনুচিত। আমরা নিজেদের একবার সুযোগ দেব, তাই না? শায়লা তবুও জবাব দিল না। রেদন ফট করে ওর হাত ছেড়ে দিল। এরপর আর এই বিষয়ে কোনো কথা বলবো না আমি। আজই শেষবারের মতো বললাম। নীরবতা ভঙ্গ করলো শায়লা। আমার খিদে পেয়ে গেছে, বাইরে খাবেন না, আমি হলে চলে যাব। রেদনের মুখে হাসি ফুটল। চলো বাইরে কোথাও খাই। ঠিক আছে। শায়লা মেনে নিল। খাওয়া দাওয়া শেষে শায়লাকে ওর হলের সামনে নামিয়ে দিয়ে হাতে একটা প্যাকেট দিল রেদন। এখানে স্যাভলন, ব্যান্ডেজ আর ওষুধ আছে শায়লা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো দেখলাম, নিশ্চয়ই পা ছিলে গেছে। পায়ে মলমটা লাগিয়ে নিও, আর ওষুধটা মনে করে খেও। কোনো সমস্যা বোধ করলে আমাকে ফোন দেবে। শায়লা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। থ্যাংক ইউ, খুব পেইন হচ্ছে আসলে। রেদন হুট করে গম্ভীর হলো। যাও তাড়াতাড়ি জায়গাটা ক্লিন করে মলম দাও, আমি আসছি। ভার্সিটিতে সরকারি ও বিরোধী দলের দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়ে শায়লার ইয়ার ফাইনাল পরীক্ষা পিছিয়েছে। হল ছাড়ার নির্দেশও এসেছে। শায়লা ভীষণ চিন্তিত হলো। বাড়ি চলে যেত, কিন্তু টিউশনগুলোর জন্য তাও পারছে না। থাকবে কোথায় এই ভাবনা দৃষ্টাতে দিচ্ছে না ওকে। রেদনের বাসায় যাওয়া সম্ভব না। কি করবে ভেবে পাচ্ছে না শায়লা। না পেরে টুম্পাকে ফোন দিল শায়লা। টুম্পা কেমন আছিস? টুম্পা বেশ খুশি হলো শায়লার ফোন পেয়ে। তুই কেমন আছিস? পরীক্ষা তো পিছিয়ে গেল, কি করবি তুই? বাড়ি চলে যাবি? শায়লা ইতস্তত করে জবাব দিল, যেতে তো চেয়েছিলাম, কিন্তু আমার টিউশনগুলোর কি হবে? ওদের কি এতদিন না পড়িয়ে থাকা যাবে? ও তাই তো, তাহলে কি করবি তুই? হল তো ছাড়তে বলে দিয়েছে। সেটাই ভাবছি আসলে। হঠাৎ টুম্পা অচ্ছুক গলায় প্রস্তাব দিল, তুই না হয় কয়েকদিন আমাদের বাসায় থেকে যা শায়লা, পরে বাড়ি গেলে যাবি। দুই বান্ধবী বেশ মজা করবো কদিন। শায়লা যেন হাত ছেড়ে বাঁচে টুম্পার প্রস্তাব পেয়ে, তবু ওকে বুঝতে না দিয়ে বলল, তোর বাসায়? তোর বাবা মা আপত্তি করবে না তো? তাদের আপত্তি করার এত সময় কোথায় শায়লা? বাবা মা দুজনই অফিস করে বিজি থাকে, বাসায় কেবল আমি আর ভাইয়া। তুই চলে আয় তো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। খুশি হয়ে ফোন কাটে শায়লা। দ্রুত হাতে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে নিয়ে নেয়। টুম্পার বাসা ওয়ারিতে, এখান থেকে খুব একটা দূরে নাই। বের হবে এমন সময় হৃদয়নের ফোন। শায়লা, কোথায় তুমি? এই তো টুম্পার বাসায় যাব, জিনিস গোছাচ্ছি। টুম্পার বাসায় কেন যাবে? আমাদের কুয়াকাটা যাওয়ার প্ল্যান ছিল, ভুলে গেছো? শায়লার ভুরু কুচকে গেল। হ্যাঁ, সেটা কি আজ? কয়েকদিন পরে না? হৃদয় স্পষ্টত বিরক্ত হয়ে জবাব দেয়, আজ রাতেই তো শায়লা, টিকিট কাটা হয়ে গেছে। আগে বলে রাখার পরও ভুলে গেলে কি করে? আচ্ছা যাও, প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও
আমি তোমাকে রাত 8টায় পিক করবো। রাতে বাইরে খেয়ে তারপর বাসে উঠবো, ঠিক আছে? শায়লার রেদনের সাথে যেতে ইচ্ছে করছে না, তবুও মেনে নিল। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, আপনি আসুন। রেদন এলো 8টায়। ততক্ষণে হল খালি হয়ে গেছে। রুমে একা একা ভয় লাগছিল বলে শায়লা নিচে রিসেপশনে বসেছিল। রেদন ফোন দেওয়া মাত্রই ব্যাগ নিয়ে বেরোলো সে। শায়লার হাতে দুটো ব্যাগ দেখে রেদনের মুখে ভাঁজ পড়ল। দুটো ব্যাগ কেন? আপনি কিছু জানেন না? কি জানবো? ইউনিভার্সিটিতে গন্ডগোল হয়েছে, এ মাস বন্ধ দিয়ে আমাদের হল ছাড়তে বলেছে। এসব জানেন না আপনি? রেদন মাথা দোলায়। জানি। তুমি আমাকে ফোন দাওনি কেন? শায়লার গুরু কুচকে গেল। কোন ব্যাপারে ফোন দিব? এই যে হল ছাড়তে হবে, এটা জানাবে না? আমাকে না জানিয়ে তুমি টুম্পার বাসা যাচ্ছিলে কেন? শায়লা মুখ নিচু করলো। তো কি করব? আপনাদের বাসায় আমি যাব না, তাই আর আপনাকে জানাইনি। এদিকে টিউশন ফেলে বাড়ি যেতেও পারছি না, আবার হলেও থাকার উপায় নেই, তাই ভাবলাম টুম্পার বাসায় থেকে আসি কিছুদিন। রেদনের দু চোখে বিরক্তি। সে জলদ গম্ভীর কণ্ঠে বলল, তোমার উচিত ছিল আমাকে জানানো। আচ্ছা যাই হোক, আমি হয়তো জানানোর যোগ্য হইনি, তাই জানাওনি। রেদনের কণ্ঠের উষ্মটুকু টের পেল শায়লা। সে অপরাধী গলায় জবাব দেয়, সরি, তখন আসলে খুব হোপলেস লাগছিল, আপনার কথা মনে আসেনি আমার। আমার কথা মনে এসেছিল, কিন্তু তুমি ভেবেছো আমি তোমাকে বাসায় নিয়ে যাবো, তাই ইচ্ছা করে বলনি আমাকে, তাই না? শায়লা মাথা নিচু করে রইল। রেদন ওকে দেখে হতাশ গলায় বলল, এখনো তোমার ভরসার জায়গা হতে পারলাম না শায়লা, খুব কষ্ট লাগছে। রেদনের কথাটা শায়লার হৃদয় তোলপাড় করলো। সে অস্ফুট স্বরে বলল, এসব কি বলছেন? আর এখন এসব কথা আসছেই বা কেন? সেদিন তুমি বলেছিলে আমি যোগ্যতায় আসি, আসলে তো আমি বিশ্ব হওয়ার যোগ্য না। না হলে সর্বপ্রথম ফোনটা টুম্পাকে নয় আমাকেই করতে। শায়লা কি বলবে ভেবে পেল না। এই কথা ঠিক রেদনকে ফোন করার কথা মনে এলো, ফোন করেনি সে। অপরাধ বোধে ছেয়ে গেল ওর মন। রেদনকে কিছু বলা দরকার, কিন্তু কি বললে রেদনের ভালো লাগবে বুঝল না। আমি আসলে শায়লা কথা গোছানোর চেষ্টা করে। রেদন হাত দেখালো। হয়েছে, বাদ দাও, আর কিছু বলতে হবে না। জোর করে সব হয় না আসলে, তাই আমাকে খুশি করতে মিছে কোনো স্তুতি বাক্য বলতে হবে না তোমাকে। শায়লা চুপসে গেল। রেদন আজ একটু বেশি রেগে আছে কেন? সে কি জানে না শায়লা কেমন? গাড়িতে উঠেও রেদনের কোনো বন্ধুকে না দেখতে পেয়ে শায়লা জানতে চাইল, কাউকেই তো দেখছি না, আপনার বন্ধুরা যাবে না? যাবে তো, ওরা কাল আসবে, আমরা একদিন আগে যাচ্ছি। রেদন স্বাভাবিকভাবেই উত্তর দিল, কিন্তু শায়লা প্রশ্নবিদ্ধ নজরে তাকালো। আমরা আগে যাচ্ছি কেন? ওদের সাথে যাওয়ার কথা ছিল না? রেদন তীব্র আসলে সে বলেই ফেলল, ওরা যাক বা না যাক তোমার কি সমস্যা? তুমি ওদের সাথে যেতে চাও নাকি আমার সাথে? শায়লা থতমত খেয়ে বলল, রাগ করছেন কেন? কি হয়েছে কি আপনার? সাথে সাথে রেদন শান্ত হয়ে গেল। নমনীয় কণ্ঠে বলল, কিছু হয়নি, দয়া করে একটু চুপ থাকো, মাথা ধরেছে আমার। শায়লা কিছু বলতে গিয়ে নিজেকে সামনে নিল। জানালা দিয়ে বাইরে অন্ধকারে তাকালো। গাড়ি ছুটছে তুমুল বেগে। শায়লার মনটা উদাস হলো। এই যে অনাহতের মতো জীবন এসে রিদন তার জীবনে জড়িয়ে যাচ্ছে, ব্যাপারটাই যেন কেমন। রিদন চায় ওর ভালো মন্দ সব বিষয় যেন তাকে জানায় শায়লা। হয়তো এটাই স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু শায়লা কেন যেন পারে না। কেন সবসময় ভয় লেগে থাকে তার মনে? কেন বারবার মনে হয় সে রেদনের উপর নির্ভরশীল হলেই রেদন তাকে দূরে ঠেলে দেবে? তার বাবা আর মায়ের মধ্যেও তো কোনো সমস্যা ছিল না, সুখী জীবন ছিল মায়ের। বাবার উপর পুরোপুরি নির্ভরশীল ছিল মা। হুট করে একদিন মানুষটা অন্যের হয়ে গেল কেন তবে? চোখের সামনে মাকে কাঁদতে কাঁদতে পাথর বনে যেতে দেখেছে শায়লা। ডাক্তার মাকে মেয়ে বানিয়ে নিজের কাছে রেখে দিল। মায়ের নামে সম্পদ লিখে দিল বলে ফুফুরা নাখোশ হলো। কত কথা শুনিয়েছে মা আর তাদের। ফুফুরা রাগ করে বাপের বাড়ি আসে না, মা থাকলে নাকি আসবেও না কোনোদিন। মা নাকি তাদের হক নষ্ট করেছে। পুরোনো দিনের কথা ভেবে শায়লার হৃদয় আর্দ্র হলো। চোখ দুটো ভিজে ওঠে অজান্তেই। কিভাবে সেই দিনগুলো কেটেছে সেসব আর মনে করতে চায় না শায়লা। কেউ জানে না সেই বয়সন্ধির সময়টাতে শায়লা একটু একটু করে ভেঙে চুরমার হয়েছে। স্কুলে, ঘরে, বাইরে সব জায়গায় বাবার নতুন জীবন জানার জন্য মানুষের রসালো আলাপ। মাকে নিয়ে আলোচনা, সমালোচনা সব মিলিয়ে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল শায়লা। বন্ধুবিহীন জীবনে পড়ালেখাকে আপন করে নিয়েছিল। মানুষের প্রশ্ন থেকে বাঁচতে বইয়ে মুখ গুজে থাকতে লাগলো। কোনো আনন্দ ছিল না তাদের জীবনে, ছিল কেবল গঞ্জনা আর গুঞ্জনা। সেসব মনে করে শায়লা কেঁপে ওঠে। চোখ বুঝতে ওর দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। রেদনও চোখ বুজেছিল। মন ভীষণ খারাপ তার। আজ ডিউটিতে থাকাকালীন এক রোগী এলো। রোগীর অবস্থা ভীষণ সিরিয়াস ছিল। রেদন ডিউটি
ডাক্তার হিসেবে তাড়াহুড়ো করে ট্রিটমেন্ট দেওয়ার পরও রোগী বাঁচল না। রোগীর স্বজনরা ভীষণ হইচই করছে, গালাগাল দিচ্ছে। রেদন তখন ডিউটিতে বলে সব ঝড় রেদনের উপর দিয়ে গেল। স্যারেরাও অকারণে ছাড়লো রেদনকে। এর মধ্যে শায়লার ইউনিটে গন্ডগোলের কথা শুনেছে। শায়লার ফোনের অপেক্ষায় থেকেছে, কিন্তু শায়লা ফোন করলো না সারাদিন। ভীষণ রাগ হচ্ছিল রেদনের। এত কিছু করার পরেও মেয়েটা তাকে ভরসা করে না, বিশ্বাস করে না। নিজেকে কেন যেন ব্যর্থ লাগছিল। পৌরুষে আঘাত লাগে তার। সে কি কারো বিশ্বাসের যোগ্য না? কেন কেউ তাকে পছন্দ করে না? শায়লার উপর রাগ বাড়ছিল ক্রমশ। এর মধ্যে শায়লার এত প্রশ্ন শুনে রেদন মেজাজ ধরেই রাখতে পারে না। এখন চোখ বুজে থাকার পর মনে হচ্ছে শায়লা কি কষ্ট পেল ওর আচরণে। হুট করে চোখ খুলে শায়লার দিকে তাকালো রেদন। মেয়েটা জানালা দিয়ে অন্ধকারে তাকিয়ে আছে। মাঝে মাঝে রাস্তার পাশে থাকা দোকানের আলো এসে ওর মুখে পড়ছে। রেদন আবিষ্কার করলো শায়লার দু চোখ বেয়ে জল গড়াচ্ছে, শরীর কেঁপে উঠছে মাঝে মাঝে। রেদনের বুক কেঁপে উঠল। সে ব্যস্ত হয়ে শায়লার দিকে ঝুঁকে গেল। এই মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে? আমি বকেছি বলে মন খারাপ হয়েছে? আই এম সরি, ভীষণ সরি। প্লিজ কেঁদো না, মাফ করে দাও আমাকে। শায়লা হতচকিত হলো। রেদন একের পর এক বলেই যাচ্ছে। শায়লা দ্রুত হাতে চোখ মুছল, নাক টেনে স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না। রেদন ব্যগ্র হয়ে জানতে চাইল। কাঁদছো কেন তবে? শায়লা মৃদুস্বরে জবাব দিল। এমনি। রেদন কোমল কণ্ঠে বলল, আমি বকেছি বলে মন খারাপ। শায়লা জবাব দিল না। রেদন আচমকা শায়লার ডান হাতটা নিচের মুঠোয় পুড়ে নিল। আজ আমার খুব মন খারাপ জানো, কিন্তু আমি ছেলে বলে কাঁদতে পারছি না। শায়লা চমকে তাকালো। রেদন চোখ বুঝে সিটে মাথা রেখেছে। আপনার কেন মন খারাপ? কি হয়েছে? রেদন চোখ খুলল। নিষ্পাপ দৃষ্টি মেলে কৌতুকের স্বরে বলল, তাও ভালো, নিজ থেকে জানতে চাই। আমি তো ভেবেছি তুমি কখনো আমার খবরই নেবে না। শায়লার দৃষ্টি নত হলো, ঠোঁট কামড়ে ধরল, কিছুটা রুক্ষ স্বরে বলল, খেয়ালি না করে বলুন তো কি হয়েছে? মন কেন খারাপ আপনার? রেদন আঙুল দিয়ে চুলগুলো ব্রাশ করলো, মৃদুস্বরে ফিসফিস করলো, হয়েছে তো অনেক কিছুই, তবে সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে তোমার জন্য। সারাদিন তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, অথচ তুমি ফোন করোনি। নিজেকে অযোগ্য ভেবে মনটা টুকরো টুকরো হয়ে গেছে। শায়লা অস্বস্তিতে মাথা নত করল। শোনা যায় না এমন গলায় বলল, সরি, আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি। তুমি কি জানো, তুমি ফোন করলে আমি বিরক্ত না হয়ে খুশি হব? প্রিয়জন ফোন করলে কেউ বিরক্ত হয়? রেদনের এমন কথায় শায়লা চমকে উঠল। ওর গাল দুটো ঈষৎ লাল হলো। লজ্জা থেকে বাঁচতে তাড়াহুড়ো করে বাইরে নজর দিল। রেদন ভুরু কুচকে তাকিয়ে আছে। বুঝতে চাইছে শায়লার নীরবতার আসল কারণ। ওর লাজুক মুখভঙ্গি দেখে খানিকটা আন্দাজ করে মন খারাপ দূর হয়ে গেল। চটুল গলায় বলল, তুমি কি লজ্জা পাচ্ছ শায়লা? একটু তাকাও তো এদিকে, দেখি তো লজ্জা পেলে কেমন লাগে তোমায়। শায়লা তার ওষ্ঠদ্বয় চেপে ধরল, মুখ ফিরালো না ভুলেও। রেদন ওর ভাব দেখে হাসলো মনে মনে। ওঠার মাঝে থাকা শায়লার হাতটা খানিকটা উঁচু করে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল। হুট করে এমন কাজে শায়লা বোকা বনে গেল। শরীরে অচেনা শিহরণ টের পেল। সে বিস্মিত হয়ে রেদনের দিকে তাকালো, ভাঙা গলায় বলেই ফেলল, এটা কি হলো? রেদন মোহময় একটা হাসি ঝুলিয়ে ফিসফিস করলো, বউকে সামান্য ভালোবাসা দেখালাম, সেই সাথে তার লাজ রাঙা মুখখানাও দেখে নিলাম। শায়লা হাত ছাড়িয়ে নিতে চাইলো, হাতটা মুচড়াতে মুচড়াতে বলল, আপনি খুব খারাপ কাজ করলেন, আর করবেন না, এসব আমি পছন্দ করি না। রেদন হাসলো। শায়লার দিকে খানিকটা চেপে এসে ওর হাতটা আরো শক্ত করে মুঠোয় পড়ল। নিচু গলায় জানতে চাইল, আর কি কি পছন্দ করো না বলবে? শায়লা চোখ পাকিয়ে তাকায়। কি হচ্ছে এটা? কি বাসে জারি করছি আমরা, এটা ভুলে গেছেন? সরে বসুন। ভুলিনি বলেই তো চুপচাপ বসে আছি, নয়তো অন্য কিছু হতো। রেদনের বেফাস কথায় শালা হাসফাস করে উঠল। চোখ দুটো বড় বড় করে প্রশ্ন করল, কি হতো? হয়েছে কি আজ আপনার? ওরকম ওলট পালট বকছেন কেন আপনি? বকতে ভালো লাগছে তাই বকছি। আচ্ছা ঠিক আছে, যাও, আর কথা বলবো না। আমার কথা যেহেতু তোমার ভালো লাগছে না, সেহেতু এই মুখে তালা দিলাম। রেদন শায়লার হাত ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে চোখ বুঝল। শায়লা বারবার তাকিয়ে দেখছে। রেদন সত্যি কি রাগ করলো? শায়লা উসখুস করে, কিছুক্ষণ পরে ডাকলো, শুনছেন? আপনি কি সত্যি রাগ করলেন? রেদন চুপ করে রইল, যেন শুনতে পায়নি। শায়লা বাধ্য হয়ে রেদনের বুকের উপর ঝুঁকলো। এই শুনছেন? রাগ কেন করছেন? কথা বলেন না। রেদন শায়লাকে বুকে জড়িয়ে নিল হুট করে। এখানটায় থাকো, চুপ করে থাকো, তাহলে রাগ করবো না। শায়লা কথা বলতে যাচ্ছিল, রেদন ওর ঠোঁটের উপর হাত রেখে মৃদুস্বরে বলল,
কথা বলো না, ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে দাও আমায়। শায়লা চুপ করে গেল। ভীষণ অস্বস্তি নিয়ে রেদনের বুকে পড়ে রইল সে। কান পেতে শুনল রেদনের হার্টবিট। শায়লা টের পেল রেদনের সংস্পর্শে তার শরীরের রক্ত সঞ্চালন বাড়ছে। মন চঞ্চল করা শীতল এক অনুভূতি শরীরের শিহরণ বয়ে দিচ্ছে বারংবার। অদ্ভুত ব্যাপার হলো শায়লার ভালো লাগছে ব্যাখ্যাহীন অনুভব। কুয়াকাটা পৌঁছাতে পৌঁছাতে সকাল 10টা বেজে গেল। হোটেলে উঠে হাত মুখ ধুয়ে ওরা বেরিয়ে এলো। উদ্দেশ্য সাগরের পাড়ে আসা। দূর থেকে সমুদ্র দেখে শায়লা অবাক। যতই সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছে ততই বিস্ময় বাড়ছে তার। অনেকটা পথ হেঁটে এসে তীব্র রোদের আলোয় ক্লান্ত হয়ে রেদন একটা ছাউনির নিচে বসলো। এখান থেকে কয়েক কদম দূরে সাগর। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে। শায়লার অপার বিস্ময় নিয়ে সাগর দেখতে দেখতে বলল,